পরিমাণের যে ফর্মুলা সেটা হচ্ছে এই জিনিসটা, এই পুরো ফর্মুলাটা হচ্ছে তার ফর্মুলা GMM 1/RI minus 1/RF। আর আইটা কি? আর আইটা হচ্ছে ওই যেই প্ল্যানেটের মধ্যে কাজটা হচ্ছে সেই প্ল্যানেটের সেন্টার থেকে অবজেক্টের ডিসটেন্স। আর আরএফটা কি? সরানোর পর আমি যখন সরায় ফেললাম তাকে, তখন সেই প্ল্যানেটের সেন্টার থেকে অবজেক্টের ডিসটেন্স। এটা কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, গ্রেট। সো গেল একটু ভালো কথা। এখন আমরা এটা কি কোনো एग्जांपल যদি থাকে, হ্যাঁ एग्जांपल আছে। সো আমরা যদি এই ম্যাথটা করতে চাই, দেখো তো এটা করা যায় কিনা। মুসা আরআই আর ইব্রাহিমের আরএফটা একটু আবার বলবেন। আরআইটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, মানে যে অবজেক্টটাকে আমি মুভ করাচ্ছি সেই অবজেক্টের বা আমার নিজেরই, আমি নিজেই ধরো মুভ করতেছি, তা আমার ইনিশিয়াল যে পজিশন, কোত্থেকে ইনিশিয়াল পজিশন? ওই প্ল্যানেটের সেন্টার থেকে। যেমন ধরো আমি একটা এখানে, আচ্ছা আমি এখানে পেন ইউজ করব কিভাবে? জি ভাই, পেন আছে তো বাম পাশে হাইলাইটারের পাশে। হ্যাঁ, এটা কি ইঙ্কস টু দা শেপ এই জিনিসটা নাকি? না, না ভাইয়া, এই হাইলাইটার টুলটার পাশে দেখেন অনেকগুলা পেন আছে, যেকোনো একটা চুজ করেন। হ্যাঁ, এগুলোর ও মধ্যে আচ্ছা পেন স্যার। আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে এই প্ল্যানেটটা, সাপোজ আমি ধরো ইনিশিয়ালি ছিলাম প্ল্যানেটের থেকে 1 মিটার উপরে, এটা আমার ইনিশিয়াল পজিশন। আর আমি লাফ দিয়ে গেলাম এই জায়গাতে, প্ল্যানেটটা থেকে আরেকটু দূরে। এই যে আমি গেলাম, তার মানে প্ল্যানেটের সেন্টার থেকে এইটুকু হচ্ছে ইনিশিয়াল, যেটা এটা হচ্ছে আর আই, এবং ফাইনাল যে পজিশন সেটা হচ্ছে আর এফ। আচ্ছা, এখন তাহলে এই ম্যাথটা একটু করার চেষ্টা করো তো তোমরা। এই যে কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? মুসা ইব্রাহিমের ম্যাথ 67 কেজি, এভারেস্টে উঠতে চাইলে তার কত কাজ করতে হয়েছে? এভারেস্টের হাইট হচ্ছে 8.848 কিলোমিটার। এভারেস্টের হাইট 8.848 কিলোমিটার। আর আরেকটা জিনিস, পৃথিবীর যে রেডিয়াস, আমরা জানি পৃথিবী কিন্তু কোনো একদম সুন্দর শেপের যে একটা সার্কেল এরকম না, এটা মোটামুটি একটা মাঝে মাঝে তার রেডিয়াস চেঞ্জ হয়ে যায়, বাট আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নেই পৃথিবীর ম্যাস হচ্ছে 640। আচ্ছা, এটা বারবার ব্লিঙ্ক করতেছে কেন? তোমাদেরকে এরকম ব্লিঙ্ক করতেছে স্ক্রিনে? না ভাই, খুব একটা না ভাই। আপনি ইয়ার থেকে 3 নাম্বারটা চুজ করেন তো, মানে ইরেজারের ওখান থেকে। হ্যাঁ, এটা 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 চুজ করে কালারটা একটু চেঞ্জ করে দেন, তাহলে মনে হয় ঠিক থাকবে এখন। হ্যাঁ, এখন খুব একটা লাভ হচ্ছে না। আমরা তো ক্লিয়ার দেখছি। না, আমার এখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু একটু ব্লিঙ্ক হচ্ছে মাঝে মাঝে মাঝে, হঠাৎ করে মানে ন্যানো সেকেন্ডের জন্য স্ক্রিন অফ হয়ে আবার অন হচ্ছে, এরকম হচ্ছে আর কি। আচ্ছা, খুব একটা প্রবলেম না। আর্থের রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার, আর এভারেস্টের হাইট হচ্ছে 8.848 কিলোমিটার। তো কোশ্চেনটা হচ্ছে এভারেস্টে উঠতে তার কতটুকু কাজ হলো, মুসা ইব্রাহিমের এভারেস্টে উঠতে জন্য টোটাল কতটুকু কাজ হলো সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। এটা দেখাতে পারা যায় কিনা? ভাইয়া এম মানে ক্যাপিটাল এম এর ভ্যালু কত ধরবো? আর্থেরটা। আচ্ছা, না আর্থের মাস হচ্ছে 6 into 10 to the power 24 kg। 6 into 10 to the power 24 kg। আচ্ছা, এটা সিঙ্ক হচ্ছে কিসের সাথে? এই যে এখানে যে ঘুরতেছে, এটা সিঙ্কিং হচ্ছে কিসের সাথে? অ্যাকাউন্টের সাথে মনে হয়। আমি সিঙ্ক অফ করতে চাইলে কি করব? একটা মিনিট ভাই, একটু দেখে বলি। আর ভাইয়া স্মল এম এর ওয়ান ড্রাইভের সাথে হয়ে গেছে, সিঙ্ক হয়ে গেছে। ভাই আপনি আপনি ভাই উপরে ওই 3টা ডট আছে না, ওটা একটু ক্লিক করেন। হ্যাঁ, সেটিংসে অপশনসে যান। হ্যাঁ, তো এখানে অফ করে দেন এটা। আচ্ছা, এখন আশা করি ব্লিঙ্ক করবে না। না, তাও তো ব্লিঙ্ক অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, তোমরা তো ব্লিঙ্ক দেখতে পাচ্ছ না?
জি ভাই আমরা ক্লিয়ার দেখি। আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে এই ম্যাথটা করার চেষ্টা করো একটু এই ফর্মুলা দিয়ে। ভাই স্মল এম এর ভ্যালুটা একটু বলা যাবে? স্মল এম এর ভ্যালুটা এই যে 67 কেজি। ঠিক আছে থ্যাংক ইউ। তো ভাই এখানে ওয়ার্ক ডান বাই এজেন্ট, এজেন্টটা কি মুসা যে ইব্রাহিম, আচ্ছা মানে যে কাজটা করতেছে সেই হচ্ছে এজেন্ট। আচ্ছা। জি তো ভাইয়া ওটাই ধরবো না, 6.67 × 10⁻11। হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা আচ্ছা ভাই RF টা কি ধরবো? আরএফ, আচ্ছা আরএফ হচ্ছে প্ল্যানেটের সেন্টার থেকে মুসা ইব্রাহিমের লাস্ট ডিসটেন্স। লাস্ট ডিসটেন্স তাহলে কত দাঁড়ালো? প্ল্যানেটের রেডিয়াস প্লাস তার এভারেস্টের হাইট হবে না? জি ভাই। জি এখানে আরএফ এর ভ্যালুটা কত দেওয়া আছে আরএফ এর ভ্যালু ফাংশনে? হচ্ছে প্ল্যানেটের রেডিয়াস প্লাস এভারেস্টের হাইট। আচ্ছা আচ্ছা ভাই ক্যাপিটাল যে ভ্যালুটা জানি কি ছিল একটু বলা যাবে? ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি হচ্ছে 6.673 ইনটু 10⁻11। থ্যাংক ইউ। আনসার তো মাইনাস। ভাইয়া 5786718.37 এরকম কিছু আছে, অনেক বড়। এই যে এটা আসছে। হ্যাঁ ভাইয়া এটাই আসছে। আচ্ছা আচ্ছা ভাই আর্থের রেডিয়াস আটটা কিলোমিটার, ওটা মিটারে নিতে হবে। কোনটা? আচ্ছা 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 আমি জিজ্ঞেস মিটারে, হ্যাঁ মিটারে কনভার্ট করে দিতে হবে যেহেতু তোমার সবকিছু এসআই ইউনিটে রাখতে হবে। আচ্ছা ভাই এমনি কি প্রশ্নে মানে রেডিয়াসটা মেনশন করা থাকবে মানে প্ল্যানেট মানে ম্যাস অফ আর্থ আর ম্যাস অফ ইন্ডিয়া? আর্থের রেডিয়াস যে 6400 কিলোমিটার, এটা মনে রাখা আমাদের জন্য ভালো। আর্থের রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার, এটা কোশ্চেন না দেওয়া থাকতে পারে। আর আর্থের যে ম্যাস যেটা ওইটা? আর্থের ম্যাসও না দেওয়া থাকতে পারে। জি আর নরমালি আর্থের যে ইনফরমেশন গুলো কমন সেটা হচ্ছে বেসিক্যালি জি, এটা তো আমরা জানি সবাই যে হচ্ছে আর্থের ম্যাস আর আর্থের রেডিয়াস, এই তিনটা মনে রাখতে পারলে ভালো। একদিকে দিয়ে দিতে পারে, তবে আরেকটা সুবিধা হচ্ছে মাঝে মাঝে এমসিকিউ তে আমাদের বের করতে বলে আর্থের রেডিয়াস কত, তখন যদি আমাদের জানা থাকে তাহলে আমার আরো ম্যাথ করারই দরকার নেই। 40-50 সেকেন্ড সময় নষ্ট করে ম্যাথ করার দরকার নেই, কারণ আসলে আর্থের ম্যাথ যত ওরকম কিছুই দিবে আনসারে। মানে এমন না যে ম্যাথ করে তোমার রেজাল্ট আসবে 2 কিলোমিটার 3 কিলোমিটার এরকম কখনো আসবে না, যেটা কাছাকাছি এরকম একটা ভ্যালুই আসবে। তার মানে তোমার যদি জানা থাকে তোমার ম্যাথ করার সময়টা বেঁচে যাবে। আচ্ছা হ্যাঁ, একটা শর্টকাট বলি এখানে, আপনি লিংক টু শেপ ওটা ক্লিক করেন তো উপর দিকে। Into shape? হ্যাঁ ইঙ্ক টু শেপ। হ্যাঁ হ্যাঁ এতো হয়েছে ভাই। এখন আপনি যে কোনো একটা ইমপারফেক্ট সার্কেল আঁকেন। পারফেক্ট। ইমপারফেক্ট সার্কেল আঁকেন, মানে
আপনার কলম দিয়ে আঁকেন, ও আচ্ছা আচ্ছা নরমাল পেন দিয়ে। ইনক্লুসিভ চলে গেছে, আবার ক্লিক করো। হ্যাঁ, ও আচ্ছা একবার ও মানে আচ্ছা আচ্ছা সেইটা নিয়ে নিবে। এটা ট্রায়াঙ্গেল আচ্ছা মানে এটা কি তাহলে যে কোনো লাইনকে স্ট্রেট লাইন করে ফেলবে? লাইনকে হয়তো করবে না, কিন্তু কোনো স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বাস এগুলো একদম ইজিলি করে ফেলবে। বারবার ক্লিক করা লাগবে না ভাই, একবার ক্লিক করলেই থাকবে। হ্যাঁ, একবার ক্লিক করলে বারবার থাকবে এটা। তাহলে এটা এটা হলো না কেন এখন সেটা রাখলাম? আবার কিন্তু ভাইয়া এটা মনে হয় আচ্ছা আচ্ছা এটা বেশি বেঁকে গেছে দেখে হয়তো হয় নাই। মানে মোটামুটি থাকলে ভাইয়া হয়ে যায় এটা। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এখানে কি মানে সবকিছু একসাথে ক্লিন করার কোনো অপশন আছে নাকি আমার আলাদাভাবে এরকম ক্লিন করতে হবে? আচ্ছা ভাইয়া, আপনি ইরেজারে ক্লিক করে দেখেন তো ইরেজ অল বলে কিছু আছে নাকি। না না ইয়েস অল দেখলাম মাত্র, তাহলে ভাইয়া স্ট্রোক স্ট্রোক স্মল ইরেজার মিডিয়াম দেন, লার্জ। স্ট্রোক ইরেজার দেন, কোনটা? স্ট্রোক ইরেজার। মানে ইরেজারে ক্লিক করে, হ্যাঁ এখন খালি ইয়া করলেই হয়ে যাবে। না না আমি চাইছিলাম যে যে কোনো সব জায়গায় যেমন এখানে একটা অপশন ছিল ক্লিয়ার অল ড্রয়িং, এরকম কোন অপশন কি এখানে আছে? একটা মিনিট ভাই, একটু দেখে বলি আমার সাথে। হ্যাঁ, কন্ট্রোল এ ক্লিক করেন তো। আচ্ছা না, ওটাতে আবার ইয়ে হয়ে যাবে, পিডিএফটা চলে যেতে পারে। আচ্ছা so আমরা আচ্ছা এখানে একটা জিনিস বলা হয় নাই যে ডব্লিউ এজেন্টের কথাটা। ডব্লিউ এজেন্ট যখন আমি করব তখন যে ভ্যালুটা পাবো, এখানে যদি সেম কোশ্চেন একদম সেম কোশ্চেন যদি বলা হতো যে পৃথিবীর কতটুকু কাজ হলো বা অভিকর্ষের দ্বারা কতটুকু কাজ হলো, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি, তখন এটার সামনে একটা নেগেটিভ সাইন চলে আসবে। মানে এই ফর্মুলাতে যখন ডব্লিউ এজেন্টের জায়গায় যদি ডব্লিউ গ্র্যাভিটি হয় তখন সামনে একটা নেগেটিভ সাইন চলে আসবে। বুঝতে পারছো? কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে এজেন্ট যে কাজটা করতেছে, এজেন্টের জন্য যে কাজটা পজিটিভ, গ্র্যাভিটির ফোর্সের জন্য তো সেই কাজটা আসলে নেগেটিভ, তাই না? কারণ গ্র্যাভিটির ফোর্স কাজ করে নিচের দিকে আর মুসা ইব্রাহিম যাচ্ছে উপরের দিকে। অ্যাঙ্গেলটা কত? 180 বা নেগেটিভ ওয়ার্ক। জি ভাইয়া, স্প্রিং এর মতো গতকালকে বলেছি। হ্যাঁ স্প্রিং এর মতো। আচ্ছা তার মানে সেম ওয়ার্কই একদম এই কাজটাই মুসা ইব্রাহিমের সাপেক্ষে সেটা হচ্ছে পজিটিভ, আর গ্র্যাভিটির সাপেক্ষে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। আচ্ছা এখন এখানে আমরা দেখবো যে ওয়ার্কের বিভিন্ন এনার্জি বিভিন্ন ক্লাসিফিকেশন থাকে, মেকানিক্যাল, নিউক্লিয়ার, হিট, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, অপটিক্যাল, ম্যাগনেটিক, সাউন্ড। প্রতিটার কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো বইয়ে আছে, যে প্রতিটা তোমাদের একবার যে বইয়ের মধ্যে মেবি একটা চার্ট না মানে দেওয়া যে ক্লাসিফিকেশন অফ এনার্জি, প্রতিটারই বিভিন্ন টাইপ দিয়ে দেওয়া, মানে একটা করে এক্সাম্পল দিয়ে দেওয়া যে ফ্যান ঘুরতেছে, ফ্যান ঘোরাতে কি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, বা লাইট চলে সেখানে ইলেকট্রিক্যাল এনার্জি লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, বা জেনারেটরে মানে মোটরে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, কেমিক্যাল এনার্জি মাঝে মাঝে ইলেকট্রিক্যালে কনভার্ট হয় বিভিন্ন সেলের কেসে। তো ওই এক্সাম্পল গুলো পড়ে নিবা, ওগুলো হচ্ছে এমসিকিউ তে আসে, বই হয়তো একটু খুঁজে পাইছো কিনা দেখো তো, ক্লাসিফিকেশন অফ এনার্জি নামে কিছু, যেখানে এনার্জি শুরু সেখানে থাকার কথা। অনেকগুলো ম্যাথ দেওয়া আছে কিন্তু এক্সাম্পল দেওয়া নাই। মানে এই ক্লাসিফিকেশনে নাই না এনার্জির? এই এক্সাম্পল গুলো দেখছি না তো ক্লাসিফিকেশন, খালি ম্যাথ দেওয়া অনেকগুলো। আচ্ছা ঠিক আছে থাক, সমস্যা নেই। আমরা এখন তারপর দেখি যে পটেনশিয়াল এনার্জির কিছু কনসেপ্ট। পটেনশিয়াল এনার্জি তো আমরা জানি যে, আচ্ছা এগুলো দেখার আসলে দরকার নাই, এমজিএইচ ফর্মুলা তো আমরা অলরেডি জানি।
আচ্ছা তুমি একটা পজিশনে দাঁড়ায় আছো, সাপোজ তুমি একটা চেয়ারের উপর দাঁড়ায় আছো, চেয়ারটার হাইট হচ্ছে 3 মিটার। তোমার একই জায়গায় কিন্তু পটেনশিয়াল এনার্জি দুটো ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং তুমি কার সাপেক্ষে ধরতেছো। তোমার চেয়ারটা তোমার ফ্লোরের সাথে 3 মিটার ডিস্টেন্সে, তার মানে তোমার পটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু দ্য ফ্লোর হচ্ছে 3 mg। কিন্তু তুমি একই পজিশনে দাঁড়ায় তোমার পটেনশিয়াল এনার্জি যদি গ্রাউন্ডের সাথে মাপো, একদম মাটির সাথে, তখন হাইটটা অনেক বেশি হবে। তার মানে একই পজিশনে তোমার ডিফারেন্ট পটেনশিয়াল এনার্জি থাকতে পারে ডিপেন্ডিং অন তুমি কাকে এখানে বেস ধরতেছো বা কার পার্সপেক্টিভে তুমি পটেনশিয়াল এনার্জিটা মেজার করতেছো। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, great, great. যেমন এই ম্যাথটা যদি আমরা একটু করার চেষ্টা করি। ভাই কি বললেন এটা আপনাদের? হ্যাঁ, আমরা একই পজিশনে দাঁড়াই, ধরো আমি যে কোনো একটা পজিশনে দাঁড়ালাম, সে একই পজিশনেই আমার দুইটা পটেনশিয়াল এনার্জি থাকতে পারে। সে দুইটা পটেনশিয়াল এনার্জি কি কি থাকতে পারে ডিপেন্ডিং, একটা কি দুইটা তিনটা চারটা পাঁচটা অসংখ্য পটেনশিয়াল এনার্জি থাকতে পারে ডিপেন্ডিং অন তুমি কার রেসপেক্টে পটেনশিয়াল এনার্জি মেজার করতেছো। তুমি যদি গ্রাউন্ডের রেসপেক্টে পটেনশিয়াল এনার্জি মেজার করো তখন তুমি তোমার হাইট ডিফারেন্সটা দেখবা সেখান থেকে গ্রাউন্ডে। যদি তুমি মাটির সাপেক্ষে, যদি তুমি তোমার ফ্লোরের সাপেক্ষে হিসাব করো তখন তুমি হাইটটা দেখবা হচ্ছে ফ্লোরের সাপেক্ষে তোমার হাইট। এই জিনিসগুলো আর কি দেখবা যে তুমি কার রেসপেক্ট করতেছো সেখান থেকে তোমার হাইটের ডিফারেন্সটা কত। এটা ক্লিয়ার? কার রেসপেক্ট বলতে আমি তো সবসময় ফ্লোরের রেসপেক্টই করবো। না, অলওয়েজ ফ্লোরের রেসপেক্টে না, তোমাকে যদি তুমি বিভিন্ন রেসপেক্টে হতে পারে। ধরো তুমি যখন চেয়ারে দাঁড়াও তুমি ফ্লোরের রেসপেক্টে তোমার একটা হাইট, তার মানে ফ্লোরের রেসপেক্টে তোমার পটেনশিয়াল, ধরো ফ্লোরের সাথে তোমার হাইট হচ্ছে এটা, ধরো তোমার ফ্লোর, বিল্ডিং এর ফ্লোর, তুমি ধরো 5 তলায় আছো, 5th ফ্লোরে আছো, আর এটা ধরো গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে তোমার ডিসটেন্স হচ্ছে সাপোজ 50 মিটার, আর তুমি এখানে একটা চেয়ার নিছো, তুমি শাখা আঁকিতে ভালো না, চেয়ার কেমনে আঁকে? আচ্ছা ধরো তো এটাই তুমি চেয়ারে আছো, এখানে ধরো তুমি দাঁড়ায় আছো এবং এই চেয়ারের হাইট হচ্ছে সাপোজ 3 মিটার। তার মানে আমি যদি বলি এই ফ্লোরের রেসপেক্টে তোমার পটেনশিয়াল এনার্জি কত, তোমার আনসার হবে 3 mg। যে তোমাকে বলা হয় গ্রাউন্ডের রেসপেক্টে তোমার পটেনশিয়াল এনার্জি কত, 53 mg। এটাই বুঝতে চাচ্ছি আর কি। বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, অলরাইট। তো পটেনশিয়াল এনার্জি আলোচনা আমাদের গেল। এখন আমরা এই ম্যাথটা একটু দেখি তো বোঝা যায় কিনা। ক্লিয়ার অল অপশন তো আছে নাই। অলরাইট, এই ম্যাথটা এখানে হচ্ছে আমি পুরা কুয়াটাকে হচ্ছে পানি শূন্য করতে চাচ্ছি। জিজ্ঞাসা করা হলো কাজের পরিমাণ কত, কতটুকু কাজ হবে। এখন কাজের যে ফর্মুলা আমরা সেটা জানি W equals mgh। আমি এখানে কি কি জানি আর কি কি জানি না আমার সেটা একটু জানা লাগবে। আমি পৃথক কাজের জন্য m এর ভ্যালু কি জানি? m এর ভ্যালু কিন্তু বের করা যায় কিভাবে? আমরা জানি m equals to হচ্ছে rho v, আর একটা সিলিন্ডারের জন্য ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কয়ার h। পাই আর স্কয়ার h। তার মানে এখানে রেডিয়াস কিন্তু দিয়ে দাও, দেখো রেডিয়াস দিয়ে দাও, তোমাকে হাইট দিয়ে দাও, তার মানে ওয়েলের ভলিউম কি বের করা যাবে না? জি ভাইয়া। আচ্ছা, আমি যখন ভলিউম বের করব আমি জানি পানির ডেনসিটি হচ্ছে 1000, তার মানে কি আমি টোটাল ওয়াটারের মাস বের করতে পারবো না? জি পারা যাবে ভাইয়া। আচ্ছা, মাসটা একটু আগে বের করো তো, দেন আমি বলি। আচ্ছা আরেকটা কথা, এখানে হাইটটা, ওয়েলের হাইট 10 মিটার হলো, পুরোটা জায়গা জুড়ে কিন্তু পানি নাই, পানি হচ্ছে তার 3/4, তার মানে 10 × 3/4, 7.5 মিটার জায়গা জুড়ে এখানে পানি আছে, এক্সিস্ট করতেছে, পুরোটা জায়গায় পানি কিন্তু নাই। ভাইয়া পানি উত্তোলন করবো এটার পর কি বলছিলেন ওগুলো একটু আরেকবার বলবেন, আমার নেট কেটে গেছিল তো শুনতে পাই নাই। আচ্ছা, পানি উত্তোলনের জন্য কাজ কতটুকু সেটা আমার বের করতে হবে। তো আমি অলরেডি
জি জানি, আমার বের করা লাগবে h টা আর m টা। তো ফার্স্ট আমি m নিয়ে কাজ করতেছি। m এর ভ্যালু হচ্ছে রো v, আমরা সেটা জানি। এখন রো 1000 এটাও জানি। আর একটা সিলিন্ডারের জন্য ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কয়ার h না? জি এখানে ভাইয়া। r দিয়ে দেওয়া 2 মিটার, পাই তো পাই, আর h এর ভ্যালু হচ্ছে 10 ইনটু 3/4। যেহেতু কোশ্চেনে বলে দেওয়া 3/4 ফিল অফ ওয়াটার, দ্যাটস ওয়াই আমরা হাইটটাকে ধরে নিব 10 ইনটু 3/4 বা 7.5 মিটার। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো আগে তুমি ম্যাথসটা বের করো। এখানে একটু ভুল আছে, এখানে 10 ধরছে, 10 তো হবে না। তোমরা ম্যাথসটাকে বের করো, দেন আমি বলতেছি। মানে এমটা কমপ্লিট করি আমরা আগে। ভাই রেডিয়াসের ভ্যালু জানি কত? এই যে এখানে দিয়ে দেওয়া 2। আচ্ছা আচ্ছা ভাই, আমরা যে 9-10 একটা জিনিস শিখেছিলাম, এফেক্টিভ হাইট সবসময় h/2 ধরতে হবে, জিনিসটা কি হ্যাঁ ছিল? h/2, হ্যাঁ h/2 এখানে আমরা অ্যাপ্লাই করব, কিন্তু h/2 তখন ধরতে হয় যখন আমি পানিটাকে উপরে তুলবো। এখানে তো ভাই আমি ম্যাথ হিসাব করতেছি, মানে পানির ম্যাথটা জানতে চাচ্ছি। তার মানে কি আমার দেখতে হবে কি কতটুকু জায়গা জুড়ে পানি এক্সিস্ট করতেছে, তার হাইটটাই দেখতে হবে। যখন পানি উপরে উঠাবো, উপরে ওঠানোর পার্টে আসবো, মানে এই এইচটা ক্যালকুলেট করব, তখন আমরা 2 দিয়ে ডিভাইড করার কোশ্চেনটাতে আসবো আজকে। কিন্তু এখন যখন আমরা ম্যাথ হিসাব করতেছি, তখন আমাদের 2 দিয়ে ডিভাইড করার তো প্রয়োজন নাই, তাই না? জি ভাই। আচ্ছা আচ্ছা, 70686 আসে কেজি। আচ্ছা একটু না তো 94240 আসে না? জি ভাই এটাই তো আছে 94247 পয়েন্ট না, সামথিং হাইট সামথিং। তো হাইট হবে 7.5, হাইট 10 হবে। হ্যাঁ 7.5 দিয়ে করছি। 7 পয়েন্ট তো আমরাও করছি। তাই? আচ্ছা রাওয়াত, একটু আরেকবার চেক করে দেখো তাহলে। আচ্ছা আচ্ছা ভাই মাত্র সলিউশনটা একটু দেখলাম, এখানে ওরা কি করছে এখানে 3.4 কে মাল্টিপ্লাই করছে, 3/4 কে আর 10 কে মানে মাল্টিপ্লাই করে একসাথে বসাইতেছে। বুঝি নাই। মানে সলিউশনে আপনি বলেন 10 হবে না, কিন্তু 10 এর সাথে অলরেডি 3/4 দিয়ে রেখেছি 3/4। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করিনি। রাইট রাইট। আচ্ছা, কোন কাজ হচ্ছে না কেন মাউস? হ্যাঁ, আচ্ছা রাওয়াত কি আসছে এখন? একটা মিনিট। হ্যাঁ আসছে 94248। আচ্ছা গ্রেট। এখন তাহলে আমরা কি কি জিনিস পেলাম? আমরা এম পেয়ে গেলাম। ওয়েট, এটা কেন? থিকনেসটা একটু কমাই দিন ভাই। আচ্ছা আচ্ছা, আমরা এম পেয়ে গেলাম, আমরা জি পেয়ে গেলাম, এখন আমাদের এইচ লাগবে। এখন এইচ এর কিছু আমি চিন্তা করব কি, আমি ফর্মুলা যেটা জানি সেটা ভুলে যাই। একদম উপরে পানির যে একদম উপরের লেয়ার, তাকে কতটুকু উপরে উঠাতে হবে? 2.5 মিটার উপরে উঠাতে হবে। আর একদম নিচের যে লেয়ার, তাকে কতটুকু উপরে উঠাতে হবে? 10। 10 মিটার উপরে উঠাতে হবে। দ্যাটস ওয়াই তাহলে আমি যদি প্রতিটার এভারেজ করি, তার মানে এর চেয়ে নিচের যেটা, এটাকে একটু কম একটু বেশি উঠাতে হবে, এটাকে আরেকটু বেশি উঠাতে হবে, আর একটু বেশি উঠাতে হবে। এই সিকোয়েন্স মেইনটেইন করতে করতে আমি যদি প্রতিটা লেয়ারের এভারেজ জানতে চাই, তাহলে আমি কি করব? একদম উপরের লেয়ারটা আর একদম নিচের লেয়ারটা এভারেজ করলে হয়ে গেল না? জি ভাই। জি জি ভাই। আচ্ছা, তো সবচেয়ে উপরের লেয়ারটার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 2.5। আর সবচেয়ে নিচের লেয়ারটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10। তার মানে h এর ভ্যালু হচ্ছে 2.5 প্লাস 10 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে এই h এর ভ্যালু। বুঝতে পারছো? জি ভাই। ভাই এটা করার দরকার কেন? ওয়ার্ডেন বের করতে হলে? ওয়ার্ক ডান বের করতে হলে কেন করা দরকার? আচ্ছা, আমরা যখন mgh বলি, mgh মানে কি পজিশন কতটুকু চেঞ্জ হলো সেটা না? জি উপরের লেয়ারটার পজিশন কতটুকু চেঞ্জ হলো? 2.5 মিটার। হ্যাঁ আর নিচের লেয়ারটার পজিশন কতটুকু চেঞ্জ হলো? 10 মিটার। জি এখন আমি যদি পুরো ওয়াটারের চেঞ্জ করতে চাই, তার মানে আমার কি এই সবগুলো জিনিসের পুরো ওয়াটার জায়গাটার এভারেজটা নিতে হবে, পুরো ওয়াটারের এভারেজ ডিসপ্লেসমেন্ট কত সেটা জানতে হবে। জি জি দ্যাটস ওয়াই হচ্ছে আমি 2.5 মানে আপার লেয়ার আর লোয়ার লেয়ারের এভারেজটা করতেছি। আচ্ছা
আচ্ছা বুঝছি। আচ্ছা ভাইয়া ক্লাস 10 এ মানে এরকম ওয়াটার উত্তোলনে একটা অঙ্ক করিয়েছিল, সেখানে কি করেছিল যে উপরে যে 2.5 ওইটাকে 2 দিয়ে ডিভাইড করেনি, মানে নিচে যতটুকু পানি ছিল ওইটাকে 2 দিয়ে ডিভাইড করেছিল, করে আবার টোটাল হাইট দিয়েছিল। হ্যাঁ 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 ভাই এরকমই করছিলাম আমরা। আমি বুঝিনি, একবার বল তো। মানে যে 2.5 যে উপরে যে হাইটটা আছে ওইটাকে 2 দিয়ে ডিভাইড করা হয়নি, মানে ওইটার মতো রেখে দিয়েছে, আর বাকি যতটুকু পানি ছিল ওইটার যে হাইট ছিল ওইটাকে হাফ করেছে। তখন কি এই চৌবাচ্চাটা একদম কানায় কানায় ভরা ছিল? মানে মানে কানায় ওটা ওয়েল এইটাই ছিল প্রবলেম, এরকমই ছিল 3/4 filled with water, এরকম একটা প্রবলেম। না, এরকম তো হওয়ার কথা নয়। আমাদের তো টোটাল কতটুকু ডিসপ্লেসমেন্ট সেটাই দেখতে হবে। আচ্ছা রেজাল্ট তো একই আসে নাকি? তুমি কি এটার কথা বলতেছো? দেখো তো। ভাই বুঝলাম না কথাটা। উপরের স্তরের উলম্ব সরণ বলতে উপরের স্তর কতটুকু উপরে যাচ্ছে, এই যে একদম আপার যে লেভেলটা, তোমরা কি এই ফর্মুলার কথা বলতেছো কিনা সেটা জিজ্ঞাসা করলাম। ফর্মুলাটা ছিল এই না, 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 এটার কথা বলতেছো যে এখানে h/2 থেকে হচ্ছে যে চেক করে না ভাই ও বুঝাতে চাইলো যে আমরা 9-10 যেটা করলাম আর কি, সেটা খালি যেমন এখানে 7.5 আমরা খালি এটা ইউজ করেই করছি, আর কিছু করা লাগে না আমাদের। 7 পয়েন্ট। তখন কি আমাদের কাজের পরিমাণ বের করতে হইতো নাকি শুধু ম্যাথ বের করতে হইতো? কাজের মানে ভাই না, বুয়েন্সি বের করার জন্য আর কি। তখন কাজের পরিমাণ বের করতে হলে তো ভাই আমাদের ডিসপ্লেসমেন্ট কত সেটা দেখা লাগবে, আর এখানে ডিসপ্লেসমেন্টের যেহেতু ফিক্স না, তাই আমরা এভারেজ ডিসপ্লেসমেন্ট এটা ফিক্স, তো এটাই করতে হবে আসলে। হ্যাঁ আমরা এটা তখন বুয়েন্সি বের করার জন্য আর কি ওভাবে করতাম মনে হয়, ওই কারণে আমার। রেজাল্ট সেমই আসে ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। 6.25 বুয়েন্সির আসে। জন্য তো আসলে ভাই ডিসপ্লেসমেন্ট ম্যাটার করে না, তাই না? বুয়েন্সির জন্য ডিপেন্ড করে এখানে কতটুকু ওয়াটার, রোজি ফর্মুলাটা কি ছিল, রোজি এইচ মেবি এরকম কিছু, তাই না? জি ভাই রবিজি। বুয়েন্সির জন্য তো ম্যাটার করে সেখানে কতটুকু পানি প্রেজেন্ট বা কতটুকু হাইট জুড়ে পানি প্রেজেন্ট, সেখানে তো পানির কোনো ডিসপ্লেসমেন্ট ম্যাটার করতো না। এখানে যেমন আমি কাউন্ট করতেছি পানির ডিসপ্লেসমেন্টটা কত, আপার লেয়ারে 2.5, তার লেয়ারের আরেকটু বেশি, এর পরের লেয়ারের আরেকটু বেশি, লাস্টে যেতে যেতে একদম 10। বুয়েন্সির কিছুতে এরকম কিছু ছিল না আসলে। অঙ্কটা ছিল হচ্ছে পাম্প করতে কত ওয়ার্ক ডান করতো। to lift all the water from the well having radius r and height h full of water. ফুল অফ ওয়াটার ছিল। হ্যাঁ, ফুল অফ ওয়াটার থাকলে তো এই একটা টার্ম জিরো হয়ে যাচ্ছে। এই যে এটা দেখো, এখানে একটা টার্ম জিরো না, কজ কি ফুল অফ ওয়াটার এটা, আর এটা তো ফুল অফ ওয়াটার না। যদি ফুল অফ ওয়াটার হয় তখন তো আপার লেয়ারের কোনো ডিসপ্লেসমেন্টই নাই, তাই না? না না দ্যাটস ওয়াই এটা জিরো হয়ে যাবে, আর নিচেরটা শুধু কাউন্ট করব। আর যখন ফুল অফ ওয়াটার হবে না তখনই তো আপার লেয়ারের একটা ডিসপ্লেসমেন্ট থাকবে, তখন এই ব্যাপারগুলো আসবে। আচ্ছা, আমরা তাহলে পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা ওইটার উপর আরেকটা তুলতে কতটুকু কৃত কাজ হবে সেটা জানতে চাই। মানে এখানে তোমাকে বলা হচ্ছে পরপর 4টা ইট আমি তুলতে যাচ্ছি, একটার পর একটা ইট তুমি সাজাবা, একটার পর একটা একদম বরাবর রাখবা। কথা হচ্ছে কাজের পরিমাণ কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো খুবই সিম্পল, mgh মানে এখানে একটা ইনফরমেশন বলে দেওয়া যে প্রতিটা ইটের হাইট হচ্ছে সিমিলার। তার মানে প্রথমটার জন্য কাজের পরিমাণ যদি mgh হয়, পরেরটার জন্য mg2h, mg3h এভাবেই যাবে, তাই না? তো প্রথম যে ইটটা সেটা তো অলরেডি রাখা, তার মানে সেটার জন্য কিন্তু আমার কোনো কাজ নাই, আমার কাজটা শুরু কিন্তু সেকেন্ড ইট থেকে। তার মানে সেকেন্ড ইটের জন্য আমার কাজ mgh, পরেরটার জন্য mg2h, পরেরটার জন্য mg3h। এটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। কি ভাই আচ্ছা, সো এখানে কোশ্চেন হচ্ছে পরপর n সংখ্যক ইট তুলে রাখতে কৃত কাজ কত। কি কোনো কোশ্চেন করলা? না না ভাই n সংখ্যক, তাহলে n সংখ্যক মানে কি? একটু প্যাটার্নটা আমরা খেয়াল করি
যখন দুইটা h তখন আমাদের mgh পর্যন্ত যাওয়া লাগে, যখন তিনটা mg2h, যখন চারটা তখন mg3h। তার মানে যখন n সংখ্যক ইট আমি তুলে রাখবো তখন কত হবে? mg n-1 into h। জি জি ভাইয়া। সো আমি যদি mgh কমন ধরি আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ায় 1 + 2 + 3 ডট 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 n-1। এবং আমরা এখন পড়ছি কিনা আমি ঠিক জানি না, মনে নাই আমার। মানে টানা হচ্ছে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যে সামেশন, n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সামেশন হচ্ছে n into n plus 1 divided by 2। আর এখানে তো আমার n পর্যন্ত নাই, n-1 পর্যন্ত আছে। তার মানে আমি n গুলাকে n-1 দিয়ে রিপ্লেস করব। সো n এর জায়গায় হয়ে যাবে n-1 আর n plus 1 এর জায়গায় হয়ে যাবে n divided by 2। সো এই ফর্মুলাটা চলে আসলো আমার। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, -1টা কেন হলো একটু আবার বলবেন? হ্যাঁ, কজ এখানে তো আমি n পর্যন্ত যাচ্ছি না। মানে আমি যে ফর্মুলাটা জানতাম সেটা ছিল 1 থেকে n, হ্যাঁ আর আমি এখানে যাচ্ছি 1 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ বুঝছি। এরপর এখানে একটা জিনিস যে দেখতে পাচ্ছ nc2, এটা কি জিনিস আপাতত তোমরা সেটা বুঝবা না। nc2 জিনিসটা, nc2 np2 এই কনসেপ্টটা পড়বো আমরা ম্যাথে। চ্যাপ্টার ও ছিল। আচ্ছা তাহলে তো তাহলে তো বুঝতেই পারতেছ। n সংখ্যক জিনিস থেকে দুইটা জিনিস যেভাবে সিলেক্ট করা যায় এটাকে nc2 বলা হয়। আচ্ছা তাহলে তো বেশ ভালো। আর আমরা কি তাহলে এটা জানি তাই না? nc2 হচ্ছে যে n into n-1/2। nc3 কত? n into n-1 n-2 divided by 6 6, রাইট। আচ্ছা তাহলে তো বেশ ভালো। তুমি অটো অফ হয়ে গেল। আচ্ছা আজ আসলে কন্টিনিউ করতেছি আমরা। তাই না? জি ভাইয়া। mgh into nc2। আচ্ছা ভাই, এইসব ফর্মুলাগুলো মুখস্থ রাখবো আমরা, তাই না? সব কয়টা? হ্যাঁ মুখস্থ রাখবা। মানে আসলে ফর্মুলা শিটটা কি আছে ড্রাইভে? ফর্মুলা শিটটা চেক করে দিচ্ছি। থাকার কথা। হ্যাঁ এটাই। আচ্ছা এখানে ফর্মুলাটা একটু অন্যভাবে লেখা দেখতে পাচ্ছ? n-1 mgh প্রাইম, h প্রাইম কে লেখছে nh/2। আলটিমেটলি একই জিনিস একটু অন্যভাবে লেখা। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এটা আমাদের খুব একটা আলোচনা করার দরকার নেই, আমরা অলরেডি জানি যে কাইনেটিক এনার্জি মানে ½ mv²। যদি দুইটা ভেলোসিটি থাকে মানে v² তখন যখন ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, 0 থেকে অন্য একটা ভেলোসিটিতে গেল। যদি এমন হয় va থেকে vb হইছে তখন
আমরা এই ফর্মুলাটা ইউজ করব, হাফ এম ভি বি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। আচ্ছা, কখন ইউজ করবো ভাই এটা? যখন একটা ভেলোসিটি থেকে অন্য একটা ভেলোসিটিতে ট্রান্সফার করবে, সাপোজ তোমাকে বলে দেওয়া তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড, তারপর হলো 10 মিটার পার সেকেন্ড, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এটা হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। হাফ এম ভি স্কয়ারটা মানে হাফ এম ভি স্কয়ার তো কাইনেটিক এনার্জি। যখন তোমাকে বলবে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মানে আগে কিছু একটা ছিল এখন অন্য কোনো কিছু একটা হলো, তা আমরা আগের কাইনেটিক এনার্জিটাকে পরের কাইনেটিক এনার্জি দিয়ে কি ব্যাপার wait ইয়াগুলো কোথায় চলে গেল? হ্যাঁ, তখন আমরা তো ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি সেটা ছিল কত? হাফ এম সাপোজ ভি স্কয়ার, আর এখন হলো হচ্ছে হাফ এম ভি বি স্কয়ার। তার মানে একটা থেকে একটা মাইনাস করলে আমার চেঞ্জ অফ কাইনেটিক এনার্জিটা চলে আসবে। বুঝতে পারছো? জি। আচ্ছা, মানে কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে হবে। মানে সব লেখা মুছে যাবে না কন্ট্রোল জেড দিয়ে? জি ভাই। না ভাই, মানে আন্ডু হতে থাকবে, বারবার ইরেজারে যাওয়া আচ্ছা, আপনার বারবার দিতে হবে। ওটা তো একই কথা। আচ্ছা ঠিক আছে, ইরেজার আচ্ছা, সুইচ করা লাগবে না আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখন একটা জিনিস দেখবো আমরা, একটা উপপাদ্য বলা যায় এটাকে থিওরেম। থিওরেমটা হচ্ছে কি, আমি যতটুকু কাজ করব কোন একটা অবজেক্টের উপর আর তার চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল হবে, সেটা কি রকম? সাপোজ তুমি কোনো কিছু একটা জিনিসের কাইনেটিক এনার্জি হচ্ছে 5 জুল। কাইনেটিক এনার্জি ইউনিট তো হচ্ছে ডেফিনেটলি জুলেই হবে, এনার্জি হবে। তুমি তার উপর 10 জুল কাজ করলা, তারপরে তার কাইনেটিক এনার্জি হয়ে যাবে 15 জুল। মানে কি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস ওয়ার্ক ডান। এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরেম বলা হয়। ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। এটা বোঝা গেল? জি কি ভাই। ভাই? আচ্ছা, এটা হচ্ছে ভাই ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি না? হ্যাঁ, ওয়ার্ক ডান ইকুয়ালস চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আর এটা আমরা অলরেডি জানি যে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সামেশন অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এটা দিয়ে তো অনেক ম্যাথ করে আসছে 9 জেনা, তাই না? এটা কি জানি কনজারভেশন অফ এনার্জি যেটাকে বলে আর কি। আচ্ছা, এখন কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল ইউজ করে আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব। ফার্স্ট এক্সাম্পল, আচ্ছা তোমরা আগে এটা একটু 2 মিনিট পড়ো, পড়ে দেখো কোনো আইডিয়া করা যায় কিনা কিভাবে ম্যাথটা করতে হবে। শুধু সি আর ডি কোশ্চেনটা দিয়ে দাও, মানে এই যে গ আর ঘ নাম্বারটা দেখো তো কোনো আইডিয়া করা যায় কিনা, একবার পড়ে দেখো। এখানে সেকেন্ড কেসে কি ই থেকে এ তে পড়ে গেল হ্যাঁ আনুভাবিক মানে জানি কি ছিল? হ্যাঁ, কোনটা? আনুভূমি মানে কি? এই
বেজ মনে হয় বেজ আবার ভূমি না নাকি? মনে নেই। আচ্ছা 1 মিটার এগুলো কোথা থেকে পেলো? সেম বলছে ইকুয়াল এবি ইকুয়ালস টু বিসি টু সিডি। এটা ধরে নিছে। আচ্ছা পড়া হয়েছে কোশ্চেন? আচ্ছা এই দৈর্ঘ্য বের করতে বললো, এই দৈর্ঘ্যটা কি কেউ বের করতে পারছো? হ্যাঁ, অনুভূমিটা কি ছিল মানে বেস থেকে? অনুভূমি মানে হরিজন্টাল, অনুভূমি মানে হচ্ছে এটা। আচ্ছা, 4 আসে, হ্যাঁ ঠিক আছে। 4 আসছে? জি ভাই। আচ্ছা আচ্ছা এখানে না আমি সবাই আছে কিনা বারবার দেখতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কার 4 আসছে? রাওয়াত তোমার? না ভাই বদরুলের, আমারও আসছে এখন। আচ্ছা তাহমিদ? ভাই পড়ছি। তাহমিদ পিসি? ভাই আমি পিসি দিয়ে ঢুকেছি তো, তো এখানে নেমটা এটা চেক করে রাখি। আচ্ছা আচ্ছা ভাই, আমি যদি ধরে নেই যে সবার উপরে কাইনেটিক এনার্জি 0 হবে তাহলে সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে, কারণ সবার উপরে আসলে কাইনেটিক এনার্জি 0 হবে না। সবার উপরে কাইনেটিক এনার্জি তখনই 0 হবে যখন তুমি কোনো একটা জিনিসকে উপরে নিক্ষেপ করলা এবং যেই পয়েন্টে সে নিজে নিজেই থেমে গেল একটা পয়েন্টে গিয়ে, ওই পয়েন্টে তার কাইনেটিক এনার্জি 0। এখানে তো সে বলটা নিজে নিজে থামলো এমন না, এখানে প্লেনটা শেষ হয়ে গেল। আচ্ছা এমন যদি হতো একটা জিনিসকে তুমি ছুঁড়ে মারলা, এখানে অটোমেটিক্যালি সে 0 হয়ে নিজেই আবার নিচে পড়া শুরু করলো। ইন দ্যাট কেস আমরা ধরতে পারবো কাইনেটিক এনার্জি 0, কজ তার ফুয়েল শেষ, মানে সে আর যেতে পারবে না। কাইনেটিক এনার্জি দেখে আর যেতে পারবে না। বাট এখানে তো যেতেও পারে হয়তো, এটা তো আর আমার জানা না। দ্যাটস ওয়াই এখানে 0 ধরাটা আসলে ঠিক হবে না। তাইলে ভাই কিভাবে করব 0 ধরা ছাড়া? আচ্ছা এখানে আগে আমি একটু দেখে নেই। ও আচ্ছা সরি, এখানে তো বলা আছে, আমি তো খেয়াল করিনি। এখানে বলা আছে এই বিন্দু থেকে উক্ত তল বরাবর এর দিকে পড়তে থাকে। আচ্ছা আচ্ছা ভাই এখানে যে দুইটা এনার্জি ইকুয়াল এই জিনিসটা আমি বুঝি। দুইটা এনার্জি এটা হচ্ছে কনজারভেশন, যে একটা জিনিসের পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সামেশন অলওয়েজ ইকুয়াল হবে যে কোনো পয়েন্টে। হ্যাঁ যে কোনো পয়েন্ট টোটাল আমি যদি যোগ করি পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি অলওয়েজ ইকুয়াল হবে। আচ্ছা ভাইয়া, যদি ই পয়েন্টে কাইনেটিক এনার্জি 0 হয় তাহলে আমরা ধরে নিতে পারি না যে চেঞ্জ অফ এনার্জি 5.88 জুল? বুঝি নেবে একবার। সবার উপরে যদি কাইনেটিক এনার্জি 0 হয় হ্যাঁ তাহলে কি চেঞ্জ অফ এনার্জি 5.88 জুল হবে না? না, চেঞ্জ অফ এনার্জি তো 0 হয়। চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি 5.88 বলতে পারো, অথবা চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি 5.88 বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। হ্যাঁ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি 5.88। আচ্ছা, তাহলে এত ঝামেলা না করে এমজিএস cos থিটা ফর্মুলা দিয়ে তো করা যাবে না? এমজিএইচ cos থিটা দিয়ে কিভাবে করতে হচ্ছে একটু একটা বলো তো। হ্যাঁ মানে এই যে ওয়ার্ক ইকুয়ালস টু এমজিএস cos থিটা একটা ফর্মুলা ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কি বের করবা কি জিনিস তাহলে, মানে আলটিমেটলি কি বের করবা? এখান থেকে এইচ বুঝি নাই। কিন্তু ওয়ার্ক ডান বেরোবে। আচ্ছা ওয়ার্ক না, আচ্ছা ভাই দেখতেছি আমি। আচ্ছা ভাই এই 5.88 তে এটা ওয়ার্ক ডান না? হ্যাঁ 5, আচ্ছা একটু দাঁড়াও। এখানে যেটা হচ্ছে বেসিক্যালি আচ্ছা এখানে ওর যে পয়েন্ট বের কোশ্চেনটা দেখো, সি আর ডি বিন্দুতে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। এখানে বের করতে যাচ্ছে কি আসলে সি আর ডি বিন্দুতে
দুইটা পয়েন্টে তুমি টোটাল এনার্জিটা বের করবে, সি আর ডি পয়েন্টে টোটাল এনার্জিটা বের করবে, বুঝতে পারছো? জি ভাই। তার মানে তোমার এখানে কিন্তু তাহলে কাজ একটা না, বেশ কয়েকটা কাজ। ফার্স্টে হচ্ছে তুমি সি পয়েন্টে টোটাল এনার্জি কত সেটা বের করবা। এখন সি পয়েন্টে এনার্জি তো তুমি এমনি বের করতে পারবা না। সি পয়েন্টে এনার্জি বের করার জন্য আগে অন্য একটা পয়েন্টে আমার এনার্জি বের করে নেওয়া লাগবে। সেটা হতে পারে এ পয়েন্ট অথবা ই পয়েন্ট। এ অথবা ই পয়েন্টে কিন্তু এনার্জি বের করাটা খুব সহজ, কারণ এর মধ্যে একটার মধ্যে পটেনশিয়াল এনার্জি 0 থাকবে আর একটার মধ্যে কাইনেটিক এনার্জি 0 থাকবে। আমার কথাটা কি বুঝতেছো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ফাইন। তো একটু থাকলো আমাদের। এখন আমি যে কোনো একটা সি বিন্দুতে যদি টোটাল শক্তিটা বের করতে চাই, তাহলে সি বিন্দুতে টোটাল শক্তি বের করার মানেটা কি? এখানে টোটাল আগে পটেনশিয়াল এনার্জিটা বের করব, তারপর কাইনেটিক এনার্জিটা বের করব। এখন কাইনেটিক এনার্জি বের করার জন্য কি আবার ভেলোসিটি টার্মটা লাগবে। দেখতে পাচ্ছি mghc আর হাফ mvc স্কয়ার। তার মানে সি পয়েন্টের হাইট কত সেটা জানা লাগবে, আবার সি পয়েন্টে ভেলোসিটি কত সেটা জানা লাগবে। এখন সি পয়েন্টের হাইট জানার জন্য আমি কি কাজ করতে পারি? আমি যদি পয়েন্ট সি কোনটা ছিল, এই যে এটা, সরি এটা হচ্ছে পয়েন্ট সি। আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি এবং আমি জানি একটু হচ্ছে 2 মিটার, আমি সি পয়েন্টের হাইটটাকে ধরে নিলাম, আমি তো এটাকে গ্রাউন্ড ধরছি, সো এটা সাপেক্ষে সব হাইট ক্যালকুলেট করব। সো এটাকে ধরে নিলাম এইচসি। এই অ্যাঙ্গেলটা 30, এটা হচ্ছে 2। তাহলে কি পারপেন্ডিকুলার বের করতে চাচ্ছি, হাইপোটেনাস প্রোভাইডেড, অ্যাঙ্গেল প্রোভাইডেড, তাহলে কি এইচসি এর ভ্যালুটা বের করা পসিবল না? জি ভাইয়া যাবে। আচ্ছা এইচসি এর ভ্যালু বের করা তো তোমরা আবার বলবেন। হ্যাঁ, আমরা যখন সি পয়েন্টে মোট এনার্জি বের করতে যাচ্ছি, আমার পটেনশিয়াল এনার্জি লাগবে, কাইনেটিক এনার্জি লাগবে। পটেনশিয়াল এনার্জির জন্য রিকোয়ার্ড ইনফরমেশন হচ্ছে হাইট বের করা, আর কাইনেটিক এনার্জির জন্য রিকোয়ার্ড ইনফরমেশন হচ্ছে ভেলোসিটি বের করা। এখন আমি ফার্স্টে হাইট বের করার জন্য কাজ করতেছি। হাইট বের করার জন্য আমি হাইটটা রাখলাম hc, আমি এখানে হাইপোটেনাস দেখলাম 2 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 30। তাহলে কি হাইটটা বের করা পসিবল না? হ্যাঁ ভাইয়া জি ভাইয়া। 1 আছে। আচ্ছা, তারপরে আমি সি এর পটেনশিয়াল এনার্জিটা পেয়ে গেলাম। এখন আমার টার্গেট হচ্ছে সামহাউ সি এর কাইনেটিক এনার্জিটা বের করা। আচ্ছা, এখন কাইনেটিক এনার্জি আমরা বের করার চেষ্টা করি। একটু ওয়েট। হ্যাঁ, কোশ্চেনটাতে কি বের করতে বললো? কোশ্চেনটাতে সি আর বি পয়েন্টে টোটাল এনার্জি বের করতে বললো। মানে এখানে বললো যে কনজারভেশন অফ এনার্জিটা তুমি দেখাবা, প্রুফ করে দেখাবা। সি আর ডি পয়েন্টে টোটাল এনার্জি বের করে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটা প্রুফ করে দেখাবা। তো সেই প্রিন্সিপালটা কি ছিল? টোটাল এনার্জি ইকুয়াল জি বা জি কনস্ট্যান্ট। আচ্ছা ভাই, আমি না একটা জিনিস বুঝতেছি না। হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি যে বলছিলেন ফোর্স উপরের দিকে হইলে আমরা ফোর্সের সাথে অ্যাঙ্গেলটা নিব, কিন্তু এখানে আমরা 30 ডিগ্রি কেন নিতেছি? হ্যাঁ মানে 30 ডিগ্রি কি নিচ্ছি ভাইয়া? মানে এখানে তো কোনো ফোর্সের এখানে আমরা কিছুতে আসি নাই। মানে ফোর্সের মানে তুমি কি এফএস cos θ এর কথা বলতেছো? জি ভাইয়া, না আপনি বলছিলেন না ফোর্স যেদিকে থাকবে ওইটার ভার্টিক্যালি যে অ্যাঙ্গেলটা হবে কিন্তু অ্যাঙ্গেল 30 ডিগ্রি তো। মানে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলটা নিব, ওইটার কথা বলতেছো? জি জি ভাইয়া। আমরা এখানে তো এমন কিছু অ্যাপ্লাই করতেছি না ভাই, আমরা তো এখানে জাস্ট সিম্পলি হাইটটা বের করার চেষ্টা করতেছি। এই হাইটটা বের করার চেষ্টা করতেছি, আর তো কিছু না। এখানে তো আমরা ফোর্স, ডিসপ্লেসমেন্ট এসব কিছু তো এখন আনতেছি না। মানে এই হাইটটার সাথে যেটা সেটাও তো অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয় না? এই হাইটটা মানে এই যে ভাই এখানে যে মাউস পয়েন্টারটা যেখানে ই হ্যাঁ, হ্যাঁ। এখানেও তো অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি না? হ্যাঁ, এটা তো সেম অ্যাঙ্গেল, কি বলে এটাকে? অল্টারনেট। করেসপন্ডিং অ্যাঙ্গেল বলে না নাকি? না না, অল্টারনেট না, এটা তো এটা করেসপন্ড। আচ্ছা, এটা প্যারালাল লাইন। এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল তো বলে, রাইট? জি ভাই। আচ্ছা, সো এটা তো করেসপন্ডিং। হ্যাঁ, করেসপন্ডিং, এটা কোথায়? কোনো সমস্যা নাই। আমি যে কোনো ভাবে এইচসি টা বের করা আমার টার্গেট ছিল ফার্স্টে, পটেনশিয়াল এনার্জির জন্য। এইচসি তো আমি যে কোনো ভাবে বের করতে পারি। কিভাবে বের করে এটা তো সমস্যা।
মানে আমি যে বলতে চাচ্ছি সেটা কিভাবে বের করলাম এটা কি তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা এখন আমার আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা কি? ভিসি, হ্যাঁ তাই না? জি আচ্ছা এখন ভিসিটা আমি কিভাবে বের করতে পারি, কোনো আইডিয়া? বা আমরা তো এখানে এইচ টা জেনে গেছি, সেম এইচটাই হবে না? আর ইউ তো জিরো, কারণ ই থেকে পড়ছে। হ্যাঁ ইউ জিরো ঠিক আছে, কিন্তু ইয়ার কথা বুঝি না, ট্রাই করে বলতো। এইচটা তো যে আমরা বের করলাম, এইচ হ্যাঁ ওটা ওয়ানই ধরবো, ওটা রুট টু জি না এটা তো ওয়ান। হ্যাঁ পটেনশিয়াল এনার্জির কাজ তো আমাদের শেষ, পটেনশিয়াল এনার্জি তো আমরা বের করে ফেলছি অলরেডি, আমরা এখন কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলতেছি। তবে আমি ভেলোসিটির কথাটা বলছি। হ্যাঁ ভেলোসিটি রুট টু জি এইচ, রুট টু জি এইচ। হ্যাঁ রুট টু জিনিসই করবো আমরা বেসিক্যালি, এটাই তো করবো ভিসি বের করার সময়। তো এখানে আসলে তাই করছে আলটিমেটলি, দেখো ভিসি ইকুয়ালস রুট টু জি এইচ। তার মানে আমি সি এর জন্য আমার হাইট লাগতো পটেনশিয়াল এনার্জির জন্য, আর ভেলোসিটি লাগতো কাইনেটিক এনার্জির জন্য। আমি হাইট এবং ভেলোসিটি দুইটাই পেয়ে গেলাম, তার মানে আমি সি বিন্দুর টোটাল এনার্জি বের করে ফেললাম। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? না ভাই আচ্ছা great. তার মানে আমার সি এর কাজ শেষ। এখন সিমিলারলি ডি পয়েন্টের জন্য আমি আবার আরেকটা স্ট্রেট লাইন আঁকলাম। আচ্ছা হ্যাঁ ডি পয়েন্টের জন্য আমি সিমিলারলি আবার স্ট্রেট লাইন আঁকলাম। এখন তাহলে আমি যদি আবার সাইনের ব্যাপারটা ক্রিয়েট করার চেষ্টা করি, এইচ ডি এর বের করতে যাই, আর এটা হচ্ছে বেস, হাইপোটেনাস হচ্ছে 3 আর অ্যাঙ্গেল দিয়ে দেওয়া 30, তাহলে কি এইচডি বের করা যাবে না? হাইট অফ ডি পারা যাবে ভাই। করে দেখো তো কত আসে। জি ভাই। তো 1.5 1.5 আর ভেলোসিটিটা বের করে দেখো তো কত আসে ডি পয়েন্টে। 5.42 5 তো আসার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছো 2 * 9.8 * 0.5। তো এখানে তো 0.5 দিল, আমরা তো 1.5 দিব না। না আসলে আচ্ছা ভিডিওটা আমরা একটু আবার চেক করে দেখি। আমরা এস এর ভ্যালু এখানে কেন 1 ধরলাম বলতে পারো? ট্রাভেল করছে যতটুকু। এইটুকের হাইট ছিল 2, এইটুকের ছিল 1, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটাকে এস এর ভ্যালু এখানে 1 ধরছি, বুঝতে পারছো? জি সি এর কেসে কথা বলতেছি, আর ডি এর কেসে হাইট কত 1.5, এইটুক হচ্ছে 2, তার মানে সে ট্রাভেল করলো কতটুকু আসলে? 1 না ভাই পয়েন্ট আচ্ছা হ্যাঁ আবার বলছি, দেখো আমরা দেখবো যে হাইটের কতটুকু ডিফারেন্স ক্রিয়েট হলো। আমরা একটু আগে বের করলাম যে ই পয়েন্টের হাইট হচ্ছে 2, সি পয়েন্টের হাইট ছিল 1, তার মানে একটা ডিফারেন্স হলো 1, দ্যাটস ওয়াই আমরা সি এর কেসে ডিসটেন্সটাকে 1 ধরছিলাম। কতটুকু চেঞ্জ হলো? ডি পয়েন্টে যখন আসি, ডি পয়েন্টের হাইট 1.5, ই পয়েন্টের হাইট ছিল 2, চেঞ্জ কতটুকু হলো? 2 - 1.5, ও আচ্ছা। তার মানে চেঞ্জটা কত? 0.5, দ্যাটস ওয়াই এখানে এস এর জায়গায় 0.5 ধরা হচ্ছে। কিন্তু ভাই আমরা তো কখনো এরকম করি নাই, মানে ডিরেক্ট এটার নিচে যে হাইটটা আছে ওটা ধরেই করে ফেলছি। না ভাই এর আগে আমরা যখন আমরা অলওয়েজ ভেলোসিটির জন্য কনসিডার করব সে যেই ডিসটেন্সটা কভার করে আসছে। আমরা যখন ডাইনামিক্স এর ম্যাথগুলো করলাম, আমরা ডাইনামিক্স একটু রিভিউ করি। ধরো একটা অবজেক্ট এখান থেকে পড়তেছে 2 মিটার, টোটাল হাইট মনে করো 5 মিটার, লেখা হচ্ছে না লেখা হচ্ছে
আচ্ছা, টোটাল হাইট মনে করো 5 মিটার। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত, ধরো তার মাস 1 কেজি। যদি জিজ্ঞাসা করি এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত, তুমি কত বলবা? 2 into 1 into 9.8 mgh। রাইট, 19.6। যখন কাইনেটিক এনার্জি বের করতে বলবো, যদি বলি এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, এটা কত হবে একটু বলো তো আমাকে। তখন 3 ধরতাম, হ্যাঁ 5 minus 2। হ্যাঁ, 5 - 2 ধরতে হবে। তখন আমরা হাফ এম ভি স্কয়ারের জায়গায় কত লিখবো এখানে? 2 2 g ইনটু h কিন্তু লিখবো না, x লিখবো। এবং x এর ভ্যালুটা কত? সে যতটুকু ডিসটেন্স কভার করে আসলো, মানে কত? 5 - 2। এখানেও কিন্তু সেম কাজটাই করতেছে। এখন কি বুঝতে পারতেছো? ও আচ্ছা, হ্যাঁ বুঝছি ভাই। জি ভাই বুঝছি। আচ্ছা, মাহিন বুঝছো? জি ভাইয়া বুঝছি। নাফিস, জি ভাইয়া। তাহমিদ। জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে দেখো তো এই ম্যাথটা তোমাদের আলটিমেট আইডিয়াটা ক্লিয়ার, পুরোটা একবার একটু দেখে নাও। কোশ্চেন দেখে তোমরা একটু দেখো পুরাটাই, ফার্স্টে কি করতে হবে বুঝতেছো কিনা প্রথম থেকে। মুছে দেই আর কি। আচ্ছা ভাই, তোমরা এই ম্যাথটা একটু করতে থাকো, আমি একটু 10 মিনিট ব্রেক নিচ্ছি, 10 মিনিট পর আবার শুরু করবো আমি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, আমি হচ্ছে এখন থেকে প্রতিদিনই এইটা একটা 10 থেকে একটা 20-25 এর মতো একটু 10-15 মিনিট ব্রেক নিতে হবে, তারপর আবার শুরু করবো। আর কি প্রবলেম আছে তোমাদের? না ভাই, সমস্যা নেই। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা এই ম্যাথটা একটু দেখতে থাকো, আমি 10 মিনিট পর আসতেছি। কনজারভেশন অফ এনার্জি প্রুফ করতে, তখনই আমরা টোটাল এনার্জিটা বের করব এবং দেখাই দিব যে এনার্জিটাই। আচ্ছা, এখন হচ্ছে সিম্পল পেন্ডুলাম, খুব ইম্পর্টেন্ট একটা টপিক।
আচ্ছা তুমি দেখতে সমস্যা হচ্ছে না তো না? না ভাইয়া ক্লিয়ার। অলরাইট, আমরা পয়েন্টগুলো একটু ক্লিয়ার করে নিই কোন পয়েন্টটাকে কি বলা হয়। আহ, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড থিটা। এবং মানে সহজ কথা এটাই ডিসপ্লেসমেন্টে যখন ম্যাক্সিমাম হয় তখন সেটাকে অ্যামপ্লিটিউড বলে। মানে একদম ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে পৌঁছে গেল যখন একটা জিনিস, তখন ডিসপ্লেসমেন্টের যে ভ্যালুটা সেটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। এটা গেল। আর এই যে বলটা, এই বলটাকে বলা হয় বব। যে বলটাকে ঝুলাচ্ছি আমি দড়ি দিয়ে, সে বলটাকে বলা হয় বব। আর কিছু কি জানা লাগবে? হ্যাঁ, আরেকটা পয়েন্ট জানা লাগবে, সেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ জিনিসটা কি, এটা আমার জানা লাগবে। ইফেক্টিভ লেন্থ মানে হচ্ছে দড়িটার দৈর্ঘ্য প্লাস রেডিয়াস অফ দা বব। মানে এই কেসটাতে টোটাল ইফেক্টিভ লেন্থ কত হবে? এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। এই টার্মগুলো কি বুঝে গেল? লিনিয়ার অ্যামপ্লিটিউড, আচ্ছা হ্যাঁ, ববের রেডিয়াস প্লাস লেন্থ অফ দা রোপ ইকুয়ালস হচ্ছে ইফেক্টিভ লেন্থ। ভাই টোটাল জিনিসটা কি আসলে? টোটাল জিনিসটা মানে হচ্ছে আসলে এই জিনিসটা যখন ঝুলে, হ্যাঁ মানে এই যে বিন্দুটা থেকে ঝুলতেছে, ঝুলন বিন্দু ইংলিশটা কি আমার এক্স্যাক্টলি জানা নাই। এখান থেকে টোটাল লেন্থটা কতটুকু, এখান থেকে এই ডিসটেন্সটা কতটুকু, সেটা আমি মেজার করতেছি। তো আমি যদি শুধু ধরে ডিসটেন্স ধরতাম তাহলে তো হতো না, কজ আমরা কি সেন্টার অফ গ্র্যাভিটি এই টার্মের সাথে পরিচিত? সেন্টার অফ গ্র্যাভিটি মানে কোন একটা আমরা জিনিসের তো details সেন্টার, জানি না। মানে আমরা যেখানে ধরে নিতে পারি সবগুলা ম্যাস এই পয়েন্টেই কেন্দ্রীভূত, সেটাকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বলি। মানে একটা স্কয়ারের কেসে, হ্যাঁ তোরা স্কয়ারটা বিশাল বড়, এখন আমি যখন একটা ডিসপ্লেসমেন্ট কাউন্ট করব, আমি পুরো স্কয়ারের ডিসপ্লেসমেন্ট কিভাবে কাউন্ট করব? আমি তো করতে পারবো না। আমি তখন দেখব কি এই স্কয়ারের সেন্টারটা কোন জায়গাতে, এই স্কয়ারের সেন্টারটা আগে কোথায় ছিল আর স্কয়ারের সেন্টারটা আগে পরে কোন জায়গাতে গেল। এই সেন্টারের যে ডিসপ্লেসমেন্টটা, সেটাকে আমরা এ স্কয়ারটা ডিসপ্লেসমেন্ট ধরে নেই। মানে এর মাঝখানে এমন একটা জায়গা আমরা যেটাকে তার সেন্টার হিসেবে কল্পনা করতে পারি। সিমিলারলি সার্কেলের কেসে সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টার চেঞ্জ হয় কিভাবে? বুঝিনি, সেন্টার চেঞ্জ হয় না, মানে এই স্কয়ারের পজিশনটা চেঞ্জ হলো, মানে সেন্টার সেখানে কতটুকু মুভ করলো। মানে এখানে তো স্কয়ার তো কোটি কোটি অসংখ্য পয়েন্ট, আমি তো প্রতিটা পয়েন্ট ডিসপ্লেসমেন্ট আর কাউন্ট করব না, আমি দেখব যে তার সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, বা আমরা ধরে নিতে পারি যেই পয়েন্টে এই স্কয়ারের টোটাল ম্যাসটা সেন্টার, আমরা ধরে নিব, যদিও তা না, আমরা ধরে নিব পুরো স্কয়ারের সেন্টার, মানে পুরো স্কয়ারের ম্যাসটা এই পয়েন্টে কেন্দ্রীভূত, সেই পয়েন্টটাকে সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। এখন এই সার্কেলের কেসে তো সেম, পুরো জায়গাটা জুড়েই তো ম্যাস, মানে আমি ধরে নিব তার সেন্টারে সমস্ত ম্যাস কেন্দ্রীভূত, যাতে আমার ক্যালকুলেট করতে সুবিধা হয়, আমি একটা পয়েন্ট নিয়ে সহজে ক্যালকুলেট করতে পারি। কিন্তু এই অসংখ্য পয়েন্ট তো আমি ক্যালকুলেট করতে পারবো না, কতটুকু মুভমেন্ট হচ্ছে, পড়ে যাচ্ছে কতটুকু, নিচে যাচ্ছে কতটুকু, এজন্য আমি একটা সেন্টারকে ধরে নেই জাস্ট। বুঝতে পারছো? জি জি ভাইয়া। তার মানে এখন আমি ঝুলন বিন্দু থেকে, হ্যাঁ বলো, কিছু বলতেছিলা কেউ? না ভাইয়া বলো নাকি? আচ্ছা সো আমরা তাহলে দেখবো ঝুলন বিন্দু থেকে, মানে যেখান থেকে ঝুলানো হচ্ছে, এটার ইংলিশটা আমি ঠিক জানি না। এই বিন্দুটা থেকে ববের সেন্টারের যে ডিসটেন্স সেটা কত ইফেক্টিভ, মানে এই রোপটার লেন্থ প্লাস রেডিয়াস অফ দা বব, দ্যাটস হোয়াই এই জিনিসটাকে বলা হচ্ছে ইফেক্টিভ লেন্থ। একটু কি বোঝা গেল? জি বুঝা গেছে। জি ভাইয়া। আচ্ছা আরো কিছু কিছু জিনিস, এটা আমরা ডায়নামিক্সের বেসিক দিয়ে বুঝবো এখন, সেটা হচ্ছে জি ভাইয়া বুঝলাম। ডায়নামিক্সে যেমন কোন একটা পয়েন্ট উপরে চলে গেল, উপরে যায় একদম, তখন তার কি ভেলোসিটি জিরো হয়ে যায় না, ম্যাক্সিমাম হাইট। সিমিলারলি এখানেও তার ম্যাক্সিমাম পজিশনে যাবে, দ্যাট মিন্স অ্যামপ্লিটিউডে পৌঁছে যাবে, তখনও তার ভেলোসিটি হয়ে যাবে জিরো। এই পয়েন্টে এবং এই পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে জিরো। বুঝা গেল? পেন্ডুলামের মতো। জি ভাইয়া। এটা পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম।
আচ্ছা এটা তোমরা আগে প্রশ্ন না ডিসপ্লে পেন্ডুলামের যে দুই পাশে ভেলোসিটি 0 হয়ে যায় মাঝখানে ম্যাক্সিমাম থাকে এটা আগে প্রশ্ন। খালি ডেফিনিশন ছিল সিম্পল হারমোনিক মোশনের। আর হালকা পাতলা এমসিকিউর জন্য আর কিছু না। আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা এখানে যে আমরা পটেনশিয়াল এনার্জি যখন হিসাব করব আমরা বেসটাকে ধরে নিব এই লাইনটা। এখানে পটেনশিয়াল এনার্জি কিন্তু আমরা গ্রাউন্ডের রেসপেক্টে ধরবো না, আমরা এখানে পটেনশিয়াল এনার্জি বেসটা ধরবো এইটা। কি আপনার এটা স্ট্রেট লাইন হলো না কেন? একটু শেপ দিলাম। লাইন মনে হয় স্ট্রেট হয় না, খালি শেপ হবে। ও আচ্ছা ভালো কথা। তাহলে এখানে আমরা যে ইয়াটা দেখবো, এখানে যে বেসটা দেখবো, বেসটা হচ্ছে এই মোটামুটি এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের বেস থাকবে। তার মানে যখন এই পয়েন্টে সে পৌঁছে যাবে তখন তার পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। এটা যেহেতু আমরা বেস ধরে দিলাম তার মানে যখন এই পয়েন্টে পৌঁছাবে তার পটেনশিয়াল এনার্জি ইপি হচ্ছে 0 হয়ে যাবে। বুঝতে পারছো? আর এই পয়েন্টটা হচ্ছে ইকে 0। আচ্ছা ভাই এই পেন্ডুলামের যে কোনো পয়েন্টে কি আমরা এনার্জি বের করতে পারবো? প্রোভাইডেড সে পয়েন্টে যদি হাইট দেওয়া থাকে, মানে এখান থেকে হাইট কত সেটা যদি দেওয়া থাকে তাহলে বের করতে পারবে। তো হাইটটা কি একই হওয়ার কথা? না হাইট তো একই না। এই পয়েন্টে যেমন হাইট 0, আমরা তো এই স্ট্রেট লাইনটার রেসপেক্টে হাইট বের করব। আমি মাত্র যে স্ট্রেট লাইনটা আঁকলাম সেই স্ট্রেট লাইনটার রেসপেক্টে তার হাইট কত সেটা বের করব। হাইটের জিনিসটা আমি বুঝতে পারবো। হাইটটা কি স্ট্রিংটার হাইট? না না হাইটটা হচ্ছে আমি একটা স্ট্রেট লাইন আঁকছি, এটা কি দেখতে পাচ্ছো? আচ্ছা আমি সবগুলো মুছছি তারপর এই সরি এই যে এই স্ট্রেট লাইনটা যে আঁকলাম না, এই স্ট্রেট লাইনটার রেসপেক্টে আমরা হাইট ক্যালকুলেট করব। মানে এই যে একটা ডট দিলাম এই পয়েন্টে তার হাইটটা হচ্ছে 0। যতই ডান পাশে যেতে থাকবে সে একটা হাইট অ্যাচিভ করতে থাকবে, আস্তে 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 তার হাইটটা বাড়বে। এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হাইটে সে পৌঁছাবে। বুঝতে পারছো? মানে আমার গ্রাউন্ডটা হচ্ছে এখানে পেন্ডুলামের লোয়েস্ট পয়েন্টটাই হচ্ছে এখানে আমরা গ্রাউন্ড হিসেবে চিন্তা করে পটেনশিয়াল এনার্জি হাইট এই সবকিছু ক্যালকুলেট করব। এটা কি তোমাদের কাছে ক্লিয়ার এই কনসেপ্টটা? জি ক্লিয়ার ভাই। জি ভাইয়া। মাহিন? জি ভাই ক্লিয়ার। নাহিদ? জি ভাই ক্লিয়ার। বদরুল? জি ভাই ক্লিয়ার। নাফিস? জি ভাইয়া। আচ্ছা রাওয়াত তো বুঝছি। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা বুঝতে পারলাম যে লাস্ট পয়েন্টে মানে অ্যামপ্লিটিউডের পয়েন্টে ভেলোসিটি 0, এটা 0 লিখতে গেলে স্কয়ার বানায় দিল, তো ইনটু শেপ দিয়ে বিপরীত করিল। আচ্ছা এটা মুছে দেই না। হ্যাঁ ঠিক আছে। আর এই পয়েন্টে ভেলোসিটি 0 দ্যাট মিন্স হচ্ছে এই পয়েন্টে কাইনেটিক এনার্জিও 0, আর এই পয়েন্টে যেহেতু হাইট 0 দ্যাট মিন্স এই পয়েন্টে হচ্ছে ইপি 0। এটুকু নিয়ে তো কোনো প্রবলেম নাই তাই না? না ভাই। না ভাইয়া। এটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না ভাই নেই। না না ভাইয়া। আচ্ছা গ্রেট। এখন আমরা একটা ম্যাথ করি। একটা সরল দোলক, একটা সিম্পল পেন্ডুলামকে সাম্য ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এটা। এই যে পয়েন্টে হাইটটা 0 বা একদম লোয়েস্ট পয়েন্ট সেটাকে বলা হয় সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়াম। ঠিক আছে। একটা সরল দোলককে সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হবে। আমি এখান থেকে তাকে 5 সেন্টিমিটার টানলাম তারপর ছেড়ে দিলাম। 5 সেন্টিমিটার যে টানলাম তার মানেটা আসলে এখন কি দাঁড়ালো তাহলে? এই যে এই পজিশনটা হচ্ছে 5 তাই না? জি ভাইয়া। একটু কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি। আচ্ছা সুতার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর ববের ব্যাস 6 সেন্টিমিটার। তাহলে ইফেক্টিভ লেন্থটা কত হবে এটা একটু আগে বের করে দাও তোমরা। ব্যাস কি জিনিস ভাইয়া? ব্যাস মানে হচ্ছে ডায়ামিটার। তুমি ইফেক্টিভ লেন্থটা একটু বের করো। 2.03 মিটার। 2.03 মিটার রাইট। ইফেক্টিভ লেন্থ কি সবার আসছে? জি ভাইয়া। আচ্ছা ইফেক্টিভ লেন্থ কি ছিল? লেন্থ অফ রোপ জি ভাইয়া। প্লাস রেডিয়াস অফ দ্য বয়। রেডিয়াস অফ দ্য বয় কত? 0.03 আর রোপের লেন্থ 2, দ্যাটস ওয়াই 2.03। আচ্ছা বুঝছো আশা? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে একটু হচ্ছে 2.03। আচ্ছা আমরা এই একটু বুঝছো কিনা তোমরা নিজেরাই করে দেখো তো একটু বুঝছো কিনা।
যেখানে হ্যাঁ বল মানে সুতার লেন্থ কি বাইরে যায় নাকি 5 সেন্টিমিটার টানলে? না না সুতার ইফেক্টিভ লেন্থ সেমই থাকে ভাই। আচ্ছা আচ্ছা বুঝছি। মানে চিন্তা করো আচ্ছা আমি একটু করি ভাই এখানে ওএন এর এটা কেন বের করছো? হ্যাঁ বলতেছি এটার যে লেন্থ এটুক যে লেন্থ আর এটুক যে লেন্থ সিমিলার না? জি ভাইয়া। জি ভাইয়া। মানে তুমি যদি এই পয়েন্টটাকে বি ধরো তাহলে ওপি যে কথা আর ওসি কি একই কথাই না? জি ভাইয়া। সেটা এখানে অ্যাপ্লাই করা হলো। তার মানে আমি ওসি জানি যে বের করলাম 03, আমি এটা জানি 5, তাহলে ওএন কত আমি এটা বের করতে পারবো? ভাই আমরা ওসি বের করছি নাকি ওবি বের করছি বুঝলাম ওসি আর ওবি তো ইকুয়াল ভাই, কজ একটা দড়ি, সেটা এখানে দড়ি, সেটা ট্রাভেল করলে এখানে আসবে এখানে আসবে হ্যাঁ, হ্যাঁ। এখানে আসবে, বাট তার ইফেক্টিভ লেন্থ তো সেমই থাকতেছে, চেঞ্জ তো আর হচ্ছে না, তাই না? এটাকে যদি বি আচ্ছা আচ্ছা। সি ধরো, ওবি ওসি ওডি ওই সবকিছু তো ইকুয়ালই হবে। তার মানে ভাই ওএন কি তার লেন্থটা না? বুঝি নাই। ওএন জিনিসটা কি? না 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 ওএন লেন্থ না, ওএন হচ্ছে আমি এটা কতটুকু হাইটে আসলো, এখন এই পজিশনে যখন আসলো সে বি আচ্ছা, থেকে অ্যাকচুয়ালি কতটুকু উপরে উঠলো সেটাই হচ্ছে বি এর। আচ্ছা ভাই বুঝছি। আচ্ছা তার মানে কি ভাইয়া ওএন এ কি রেডিয়াস বাদে যে লেন্থটা হবে ওইটা? না 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 ওএন রেডিয়াস বাদে লেন্থ এরকম কিছু না, ওএন হচ্ছে ওএন কি সেটা আমরা না জানি, বিএন টা হচ্ছে কতটুকু উপরে উঠলো সেটা বোঝাচ্ছে। ও আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা 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 এখন এই আচ্ছা তো পুরোটাই এখন হয়তো দেখতে পারবো, তাহলে একটু পর্যন্ত বুঝা গেল কিনা? জি ভাই। আচ্ছা ভাই এখানে এইচসি টা মানে বুঝলাম না। গ্রাউন্ড থেকে হাইট। এইচসি মানে কি? এনবি? এইচসি মানে হচ্ছে বিএন আর কি ভাই, মানে কতটুকু উপরে উঠলো সে, তার হাইটটা কতটুকু, মানে সে এখন যে পয়েন্টে এক্সিস্ট করে, হ্যাঁ গ্রাউন্ড থেকে তার হাইটটা কত। আমি বলে দিছিলাম গ্রাউন্ড থেকে আমরা এই পয়েন্টটাকে ধরবো, জিরো হাইট ধরবো এটাকে, এই জিরো হাইট থেকে সে কতটুকু উপরে সেটাই হচ্ছে আমি ক্যালকুলেট করছি এইচসি দিয়ে। মানে এইচসি যে কথা বিএনটাও একই কথা, তাই না? জি ভাই। সো আমি টোটাল হাইটটাই তার ক্যালকুলেট করতেছি, মানে গ্রাউন্ড থেকে সে কতটুকু উঠবে সেটা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি। আচ্ছা একটু পর্যন্ত কি বুঝতে পারছো না? জি ভাইয়া। অলরাইট মাহিন। জি ভাইয়া। রাওয়াত। জি ভাইয়া বুঝছি। বজুল। বুঝছি ভাইয়া। আচ্ছা তাহমিদ। জি ভাই বুঝেছি। অলরাইট তাহলে আমরা যেহেতু এখন হাইটটা জানি, আমি কি পটেনশিয়াল এনার্জি ইজিলি বের করতে পারবো না যে কোনো সি পয়েন্টটাতে? জি ভাইয়া। জি ভাইয়া পারা যাবে। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে সাম্যাবস্থা অতিক্রমকালে তার বেগ কত ছিল। এখন একটা জিনিস বলো, সি পয়েন্টটা যেহেতু ম্যাক্সিমাম পয়েন্ট, সি পয়েন্টে যেটা পটেনশিয়াল এনার্জি, বি পয়েন্টে কি সেটাই কাইনেটিক এনার্জি না? জি আবার ভাইয়া। সিটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এখানে টোটাল এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, আর বিটা সরি টোটাল এনার্জিটাই পটেনশিয়াল এনার্জি, আর বিটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এখানে টোটাল এনার্জিটাই কাইনেটিক এনার্জি, মানে ই ইকুয়ালস টু এখানে ই কে আর উপরের পয়েন্টে ই ইকুয়ালস ইপি। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? এটার কারণ কি ভাইয়া দুইটাই জিরো মানে নিজ নিজ জায়গায় এজন্য? সি পয়েন্টে হচ্ছে কাইনেটিক এনার্জি 0 হ্যাঁ আর ওইটাই। বি পয়েন্টে হচ্ছে পটেনশিয়াল এনার্জি 0। এজন্যই দুইটা ইকুয়াল না? হ্যাঁ এজন্য দিই। আচ্ছা বুঝছি। আচ্ছা লাস্টের কথা একটু রিপিট করে দিও, কোথায় জিরো মানে কোথায় কি জিরো? হ্যাঁ সি পয়েন্টটা হচ্ছে একদম উপরের পয়েন্ট, সবচেয়ে উপরের পয়েন্ট। সো এই পয়েন্টে পুরো এনার্জিটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এখানে কোনো কাইনেটিক এনার্জি এক্সিস্ট করে না। তার মানে ই ইকুয়ালস আমরা ইপি বলতে পারি সি পয়েন্টের জন্য। বুঝতে পারছো? জি ভাইয়া।
আর বি পয়েন্টে কোনো পটেনশিয়াল এনার্জি নাই, বি পয়েন্টের জন্য আমি E ইকুয়ালস EK বলতে পারি। বুঝতে পেরেছি। অলরাইট, এখন সি পয়েন্টে ইপিটা বের করো তো কত আসে? ম্যাথ কি দেওয়া আছে? আচ্ছা, ম্যাথ দেওয়া না থাকলে এমজি ধরেই করে ফেল, এম ধরেই করো, কত আসে? সি পয়েন্টের পটেনশিয়াল এনার্জিটা কত আসে? 0.05 m 0.055 এম, তাই তো? 0.058 m 0.058। এখন এটাই আমরা বি পয়েন্টের জন্য কি সিমিলার জিনিসকে এভাবে বলতে পারি না যে বি পয়েন্টের যেহেতু টোটালটাই কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস তুমি যেটা বললা 0. কত জানি 058 m 0.58। তাহলে এম কেটে দেই, এখান থেকে কি আমরা ভি এর ভ্যালু বের করতে পারি না? জি ভাইয়া। করে দেখো। 0.340 0.30, তার মানে এটাই ভি এর ভ্যালু 0.343। আচ্ছা, এটা কি সবার তাহমিদ হচ্ছে এটা? আসে ভাই অ্যান্সারটা। আচ্ছা, তাহমিদ আমি নাই দেখিনি। ও আচ্ছা, এখানে তো বারবার শুনছি না। আচ্ছা, বদরুল বুঝতে পারছো? কি ভাইয়া, বুঝছি। নাফিস জি ভাইয়া বুঝেছি। মাহিন জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহমিদ কতক্ষণ ধরে নাই? ভাই এই মাত্র ও আচ্ছা। কয়েক সেকেন্ড হবে। পটেনশিয়াল এনার্জি হচ্ছে ইকুয়াল। কারণটা কি? বি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি 0 আর সি পয়েন্টে কাইনেটিক এনার্জি 0। একটু কি বুঝতে পারছো? তাহমিদ শুনতে পাচ্ছ আমার কথা? আগে পড়ছো তোমরা A equals B square by twice m? না ভাইয়া। আচ্ছা, আমরা মোমেন্টামের সাথে ওইটা হ্যাঁ মোমেন্টাম, P হচ্ছে মোমেন্টাম আর EK হচ্ছে কাইনেটিক এনার্জি। আসলে প্রুফটা জানার দরকার নাই, তারপর সিম্পল প্রুফ আসলে EK equals to mv square by 2। এটাকে আমরা m square v square by 2m লিখতে পারি, মানে উপর নিচে একটা করে m মাল্টিপ্লাই করলাম, এবং m square v square মানেই হচ্ছে p square। সো আমরা EK কে লিখতে পারি p square by twice m। ফর্মুলাটা কিভাবে আসছে জানা যদিও জরুরি না, বাট ইজি আর কি ব্যাপারটা কিভাবে আসবে। এটা তো বুঝতে কারো প্রবলেম নাই, তাই না? না ভাইয়া। না ভাইয়া বুঝছি। আচ্ছা, সো এগুলা থেকে আসলে মেইনলি 2 নাম্বারের প্রশ্ন অথবা এমসিকিউ আসবে। কোন বস্তুর ভরবেগ যদি 25% বৃদ্ধি হয় তাহলে তার গতিশক্তি কত পার্সেন্ট বাড়ে, এটা হচ্ছে কোশ্চেন।
এখন ভরবেগ 25% বৃদ্ধি হওয়া মানে কি? তার ভরবেগ আগের তুলনায় কত গুণ হয়ে গেল? ভরবেগ মানে কি মোমেন্টাম? হ্যাঁ স্যার, মোমেন্টাম। মোমেন্টাম হচ্ছে 25% বৃদ্ধি পেল। তার মানে আগে যদি থাকতো 1, এখন হয়ে গেল 1.25, তাই না? জি। আচ্ছা, আমরা এখান থেকে কি দেখতে পারি? এখানে একটা যদি রিলেশন স্থাপন করার চেষ্টা করি, ek2 বা ek1 p2 স্কয়ার বাই p1 স্কয়ার, এরকম একটা ব্যাপার না? জি। আচ্ছা, তার মানে আমি তো এটা বলতে পারি যে ek2 ইকুয়ালস টু হচ্ছে এই কেসটার জন্য 1.25 স্কয়ার ইনটু ek1, এটা বলতে পারি না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো 1.25 ভাই এটা কি পড়াচ্ছেন একটু বলবেন? তাহমিদ। হ্যাঁ ভাই। আচ্ছা হ্যাঁ, আমরা এটা করতেছিলাম ভাই যে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের যে রিলেশন। তো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে mv স্কয়ার বাই 2, আমরা জানি। এখানে উপরে নিচে যদি m মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যায় m স্কয়ার v স্কয়ার বাই টুয়াইস m। m স্কয়ার v স্কয়ার কে আমরা বলতে পারি p স্কয়ার, আর টুয়াইস m এর জায়গায় টুয়াইস m। তো আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়ালো এরকম যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ইনটু মাস। বুঝতে পারছো? জি ভাই। দেন আমরা একটা কোশ্চেন শুরু করলাম যে একটা জিনিসের মোমেন্টাম যদি 25% বাড়ানো হয় তখন তার কাইনেটিক এনার্জি কতটুকু বাড়ে? তো মোমেন্টাম 25% বাড়ানো মানে কি? আগে যদি মোমেন্টাম থাকতো 1, এখন তার মোমেন্টাম কত? 1.25। জি ভাই। আমরা কি এখান থেকে এই রিলেশনটা লিখতে পারি না? ek2 ডিভাইডেড বাই ek1 ইকুয়ালস p2 স্কয়ার ডিভাইডেড বাই p1 স্কয়ার। সো p2 স্কয়ার বাই p1 স্কয়ার মানে কত? সহজ কথায় 1.25 স্কয়ার। তো তোমাদেরকে আমি করতে বললাম 1.25 কে স্কয়ার করলে কত হয় সেটা একটু বের করে দেখাও আমাকে। 1.56। 1.56। আচ্ছা 1.56। সো আমি এখানে লিখতে পারি সো ek2 ইকুয়ালস 1.56 ইনটু ek1, বা এভাবে লিখতে পারি ek2, এটা আসলে দিকে নেওয়ার দরকার ছিল না, ek2 বাই ek1 ইকুয়ালস টু হচ্ছে 1.56। তার মানে ek2 আর ek1 এর রেশিও হচ্ছে 1.56। তাহলে ek2 টা কত বেশি ek1 এর চেয়ে? 1.56 গুণ বেশি। 1.56 গুণ, তার মানে এক্সট্রা কত বাড়লো? কত? 0.56। হ্যাঁ। তার মানে 1 এর জন্য 0.56 বাড়া মানে কত? আলটিমেটলি 56% বাড়বে। জি ভাইয়া। বুঝিনি ভাই, ট্রাই জি ভাই। করো। বুঝেছি ভাই। আর ক্লাসের সাউন্ড আছে। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ অলরাইট। সো এটার অ্যানসার যে 56%, এটা সবার কাছে ক্লিয়ার তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। এরপর আরেকটা জিনিস দেখি আমরা, ফোর্স ওয়াট, এটা তো আমরা অলরেডি 19 এর হালকা বেসিক জানি আমরা যে পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক ডান ইন ইউনিট টাইম। একটা ইউনিট টাইমে যতটুকু ওয়ার্ক ডান হয় সেটাকে পাওয়ার হিসেবে অভিহিত করা হয়। পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট, যেটা জুল পার সেকেন্ড, ওয়ার্কের জন্য জুল আর টাইমের জন্য সেকেন্ড, জুল পার সেকেন্ড। আর আরেকটা ইউনিট হচ্ছে হর্স পাওয়ার, যেটা হচ্ছে 746 ওয়াট। আচ্ছা, এটা তো আমরা অলরেডি মেবি জানি, তাই না এই জিনিসগুলো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমাদের চ্যাপ্টার প্রায় শেষের দিকে।
মানে এগুলো আমরা যে বেসিক গুলো নিচ্ছি অলওয়েজ ডিটেইলস পড়া বাকি আমাদের একটা ফর্মুলা পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ইনটু ভেলোসিটি পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি মানে একটা কোশ্চেন দেখো এখানে বলবো কত ক্ষমতা ব্যয় হচ্ছে মানে কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে সেখানে আমরা দেখবো কি ফোর্স দেওয়া কোনা ফোর্স দেওয়া একটা এখানে ম্যাস দিয়ে দেওয়া ম্যাস থেকে আমরা ফোর্সটা বের করে নিব F ইকুয়ালস ma দিয়ে বা mg দিয়ে আর এখানে ভেলোসিটি দিয়ে দাও তো আমরা জাস্ট দুইটা মাল্টিপ্লাই করে দিলেই টোটাল পাওয়ারটা পেয়ে যাবো বুঝতে পারছো নিশ্চয়ই তাই না হ্যাঁ জি ভাইয়া আর আরেকটা জিনিস হ্যাঁ। হচ্ছে ভাই একটু উপরে স্লাইডটাতে যাবেন, আগের স্লাইডটাতে বাস হালকা একটু নিচে। আচ্ছা হ্যাঁ, ভাই ওটা তো জুল পার সেকেন্ড হলে ওয়াট হয়, আর তাহলে ওটা নিউটন পার মিটার স্কয়ার হলে ইয়া হবে। কোনটা নিউটন পার মিটার স্কয়ার মানে ভাই পরের ইয়াটাতে আর কি ফোর্স ইনটু ভেলোসিটি কিভাবে, ও আচ্ছা এটার ডাইমেনশনাল আচ্ছা মানে ভাই এরকম রিলেশন তো আগে কোনো দেখি নাই। হ্যাঁ এটা হচ্ছে ফোর্স আচ্ছা আমরা এইভাবে চিন্তা করি ফোর্সের সাথে যখন ডিসপ্লেসমেন্ট গুণ করি তখন কি ওয়ার্ক পাওয়া যায় না জি এখানে কিন্তু ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট আছে সাথে একটা পার সেকেন্ড আছে আমরা মিটার দিয়ে লিখি ফোর্স মিটার বাই সেকেন্ড আলটিমেটলি কি জুল পার সেকেন্ড দাঁড়াচ্ছে না হ্যাঁ 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 এটাই আর কি ও আচ্ছা অলরাইট সো আমরা এখানে ফোর্স আর ভেলোসিটি মাল্টিপ্লাই করে দিলাম পাওয়ার পেয়ে গেলাম দ্যাটস ইট আর আরেকটা হচ্ছে আরেকটা খুবই পরিচিত কনসেপ্ট সেটাকে বলা হয় এফিশিয়েন্সি মানে কতটুকু পাওয়ার আমি কতটুকু এনার্জি দিচ্ছি আর কতটুকু এনার্জি পাচ্ছি যেমন এখানে দেখো একটা কোশ্চেন 1000 জুলের একটা বাল্ব দিচ্ছে আমাকে 600 জুল মানে আমি তাকে প্রোভাইড করছি 1000 জুল ইলেকট্রিক্যাল এনার্জি আর সে আমাকে লাইট এনার্জি দিচ্ছে 400 জুল তার মানে কোশ্চেনে দিয়ে দাও দেখো 600 জুল হিট এনার্জি কিন্তু লাইট আমরা কেন দিই হিটের জন্য দিই নাকি লাইটের জন্য দিই লাইটের জন্য তার মানে আমার আসলে ইফেক্টিভটা কত 600 কিন্তু না ইফেক্টিভটা হচ্ছে 400 দ্যাটস ওয়াই এখানে যখন এফিশিয়েন্সি বের করা হচ্ছে এইটা দিয়ে আমি ইফেক্টিভ এনার্জিটাকে 400 লিখতেছি আর ইনপুট এনার্জি হচ্ছে 1000 সো 400 বাই 1000 মানে 40% এটা হচ্ছে এফিশিয়েন্সি এটা বুঝা গেল জি ভাই হ্যাঁ 400 কেন নিলাম এটা একটু ভাইয়া আবার বলবেন। কোনটা ভাই লাস্টটা কোথায় আবার বলা যাবে হ্যাঁ এখানে হ্যাঁ 1000 মাইনাস 600 1000 জুল এনার্জিটাকে সাপ্লাই করা হলো আর সে 1600 জুল হিট এনার্জি দিচ্ছে আমাকে সাপ্লাই কিন্তু আমি বাল্ব হিট এনার্জির জন্য ইউজ করি না আমি বাল্ব জ্বালাই হচ্ছে লাইট এনার্জির জন্য সো 600 জুল হিট মানে সে লাইট দিচ্ছে 400 এটাই হচ্ছে আমার ইফেক্টিভ গেইন দ্যাটস ওয়াই আমি যখন লঘু আউটপুট এনার্জি হিসাব করতেছি আমি এখানে 400 ইউজ করি বিকজ আমি যেটা আমার দরকার সেটা আমি 400 পাচ্ছি আমার হিট দরকার নেই বুঝতে পারছো জি ভাই বুঝছি। আচ্ছা আমরা মোটামুটি এই চ্যাপ্টারের বেসিক যে নলেজ গুলো দরকার সেটা আমরা কমপ্লিট করলাম এরপর আমরা কনসেপ্ট মেথড ডিটেইলস গুলো দেখব দেন বোথ ক্রিয়েটিভে যাব আচ্ছা ঠিক আছে আজকের মতো তাহলে এখানেই থাক আচ্ছা নেক্সট দিন কি করব